প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে আমাদের আজকের আয়োজন শুরু করতে চাই এবং একটু মনে করিয়ে দিতে চাই যে আমরা গতকাল আমাদের মহান স্বাধীনতার ৪৮তম বার্ষিকী পালন করেছি এবং গতকাল বেশ কয়েকটি আন্তর্জাতিক খবরের কাগজে, বিশেষ করে অনলাইন ভার্সনে আমরা দেখেছি বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের অর্থনীতির নানা তুলনা, নানান ধরনের বিশ্লেষণ। আমার কাছে মনে হয়েছে যে ৪৮ বছর পর কোনো দৃষ্টিতেই পাকিস্তানের অর্থনীতির সঙ্গে তুলনা আসলে কি বাংলাদেশের সঙ্গে চলে? আমরা সেই জায়গাটিতে একটু দৃষ্টি দেওয়ার চেষ্টা করব এবং নিশ্চয়ই আপনারা জানেন যে বাংলাদেশের সেই জন্মে অর্থাৎ আজ থেকে ৪৮ বছর আগে পণ্ডিতেরা, বিশ্লেষকরা এবং বিদগ্ধ জনেরা নানাভাবে আমাদেরকে উপদেশ, পরামর্শ, আদেশ নির্দেশ দিয়েছিলেন যে বাংলাদেশ কি পারবে বা বাংলাদেশের কি এরকম একটি আন্দোলন বা স্বাধীন হতে যাওয়া সেটি কি ঠিক হচ্ছে বা তারা কি টিকে থাকতে পারবে কিংবা তারা একটি বাস্কেট কেস কিংবা তলাবিহীন ঝুড়ি, এমন বহু ধরনের বিশ্লেষণ আমরা কিন্তু শুনে বড় হয়েছি এবং সকল নিন্দুকের মুখে ছাই দিয়ে বাংলাদেশ আজ অনন্য এক সুন্দর দেশে পরিণত হতে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আজকে সন্ধ্যায় একটি আলোচনা অনুষ্ঠানে বলেছেন যে আসলে আমাদের সম্পদ দিয়ে সেখানে অর্থাৎ সেই পাকিস্তানে নানাভাবে তিনবার তিনটি রাজধানী করা হয়েছে, অর্থাৎ মরুভূমিতে ফুল ফোটানো হয়েছে, তারপরও আমাদেরকে নানাভাবে ধমকি, নানাভাবে অপবাদ। আমাদের সকল কিছু নিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের শিরোনাম রেখেছি বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর ৪৮ বছর। আমাদের আজকের অনুষ্ঠান আলোকিত করছেন প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ডক্টর মশিউর রহমান স্যার। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ ডক্টর আহসানিস মনসুর আহমেদ, আমাদের সঙ্গে আছেন ব্যবসায়ী নেতা এবং বিনিয়োগ বিশ্লেষক অনিরুদ্ধ রায়, আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ শিকদার। আমাদের লিঙ্ক স্টুডিওতে আছেন কৃষিবিদ অধ্যাপক ডক্টর সদরুল আমিন। স্যার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আমরা শুরু করব। আমি যেমনটা বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রীর আজকের এই অনুষ্ঠানটি নানা দিক থেকে গুরুত্বপূর্ণ, কারণ বেশ কিছু কথা তিনি বলেছেন। আমরা শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী যে জায়গাটি বলেছিলেন যে আমাদের টাকা, বাংলাদেশের টাকা নিয়ে তিনটি রাজধানী, সেই জায়গাটি একটু দেখে আমরা আজকের অনুষ্ঠান শুরু করব। পাট, চা, তামাক থেকে শুরু করে বিভিন্ন অর্থকরী ফসল, সেগুলি বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আমরা অর্জন করতাম, সব নিয়ে যেত পাকিস্তানিরা। পাকিস্তানে তিনবার রাজধানী পরিবর্তন হয়। প্রথমে ছিল করাচি, তারপরে করা হলো ইসলামাবাদ, তারপরে করা হলো পিন্ডি, এভাবে। অর্থাৎ একবার রাজধানী পরিবর্তন করতে যে যত টাকা খরচ, টাকা কিন্তু দিতে হতো আমাদেরকে, আর ভোগ করতো তারা। তাদের কিন্তু মরুভূমি, আমাদের অর্থ নিয়ে মরুভূমিতে তারা ফুল ফুটিয়েছিল আর আমাদেরকে মরুভূমিতে পরিণত করার চেষ্টা করেছিল। এই বৈষম্যের বিরুদ্ধেই ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবের সংগ্রাম আন্দোলন। ডক্টর মশিউর রহমান স্যার, আপনাকে দিয়ে অনুষ্ঠান শুরু করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যে কথাটি আজকে বললেন যে এটি ঐতিহাসিকভাবে অত্যন্ত সত্যি কথা যে বাংলাদেশের পাট বিক্রির টাকা দিয়ে ইসলামাবাদ থেকে শুরু করে পিন্ডি এবং অন্যান্য জায়গাগুলোকে নগরায়ন করা হয়েছে, রাজধানী করা হয়েছে। কিন্তু আমাদের ক্ষেত্রে অর্থাৎ বাংলাদেশের ক্ষেত্রে আলোচনার সময় ওরা কি পারবে, ওরা কি টিকে থাকবে, ওদের কি আলু কেনার সামর্থ্য আছে, এই ধরনের কথাগুলো আমাদের শুনতে হতো বা আমাদের সে সময় পণ্ডিত ব্যক্তিরা বলতেন। আসলে এটার পিছনে কি রাজনীতি? আচ্ছা, আমাদের যে এই প্রাদেশিক অটোনমির যে দাবি, তারপরে আমাদের স্বাধীনতার সময় আমাদের যে উদ্দেশ্য এবং যে সাহস নিয়ে স্বাধীনতা আন্দোলন, এবং ৬ দফার ভিতর আপনি দেখবেন ৬ দফার প্রায় সবটা জুড়েই হলো অর্থনৈতিক দাবি, এবং সে দাবি হলো যে আমাদের যে বৈদেশিক বাণিজ্যের আমদানি, বৈদেশিক বাণিজ্য উদ্বৃত্ত, সেই তার উপরে আমাদের অধিকার থাকবে এবং প্রত্যেক প্রদেশ তার আলাদা হিসাব রাখবে। অতএব আমাদের সবার মনে যে এরকম ভীতি ছিল, এটা সত্যি নয়। আমি মনে করি যে আমাদের ভিতরে অন্তর্নিহিতভাবে একটা বিশ্বাস ছিল যে আমাদের সম্পদ বেশি। আচ্ছা, আরও একটি হলো
যে ওই সময় বিশ্বব্যাংকের সাথে যখন বাংলাদেশের সদস্যপদ লাভের জন্য আলোচনা চলছে, বিশ্বব্যাংক বিভিন্ন সময়ে যে সকল শর্ত উল্লেখ করেছে তার ভিতরে একটি শর্ত একসময় আলোচিত হয়েছে যে পাকিস্তান যে ঋণ নিয়েছে সেই ঋণের শোধ দেওয়ার একটা বড় অংশের ভার বাংলাদেশ নেবে, কারণ বাংলাদেশের অবস্থা পশ্চিম পাকিস্তানের চেয়েও ভালো। অর্থাৎ বাংলাদেশের যে অবস্থাটা ভালো ছিল এবং এর প্রোডাকশন বা উৎপাদন ক্ষমতা যে বেশি ছিল, এটা যারা অর্থনীতি নিয়ে গভীর দৃষ্টিতে দেখেছেন তারা অনেকে এটা বিশ্বাস করতেন বা জানতেন। আর যারা এমনি বাইরের থেকে দেখেছে, যে চাকচিক্য দেখেছে, এবং যেটা নেত্রী বললেন যে করাচি শহর গড়ে উঠেছে, পিন্ডি শহর গড়া হয়েছে, ইসলামাবাদ একদম নতুন করে শহর গড়া হয়েছে, সেখানে অনেক নতুন কিছু গড়া হয়েছে, দেখলে মনে হয় যে এগুলো এই সম্পদ কোত্থেকে আসছে, নিশ্চয়ই এরা অনেক সম্পদের মালিক। কিন্তু সে সম্পদের উৎস কোথায় খুঁজলে দেখা যাবে যে উৎসটা হলো তৎকালীন পূর্ব পাকিস্তান বা পরবর্তী সময়ে যে বাংলাদেশ। সে সাহস এবং বিশ্বাস ছিল দেখেই আমরা স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়েছিলাম, স্বাধীনতা আন্দোলন ঘোষণা করেছিলাম, স্বাধীনতা অর্জন করেছিলাম। স্যার, আমার প্রশ্নটা মানে আমরা তো জানতাম যে আসলে আমাদের সম্পদ দিয়ে এই 3টি রাজধানী হচ্ছে। আমাদের যারা অর্থনীতিবিদ ছিলেন তারা 2 অর্থনীতি সে সময় লিখে নানাভাবে আলোচিত ছিলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক বিশ্লেষকরা, আন্তর্জাতিক অর্থনীতিবিদরা তারা যখন বলছেন যে ওরা কি পারবে, ওরা কি টিকতে পারবে, ওরা বাস্কেট কেস হবে, অমুক তমুক নানা ধরনের নেতিবাচক কথা, অর্থাৎ তারা এই কথাগুলো কিসের ভিত্তিতে বলতেন? বানিয়ে? কারণ তাদের তো মানে কোনো ভিত্তি আমরা এই মুহূর্তে দেখি না। অর্থাৎ মানে তাহলে তারা কিসের ভিত্তিতে বলতেন? এটা রাজনীতি কিনা আমার প্রশ্ন। সময়টা মনে রাখবেন 48 বছর, এবং 48 বছরে আমাদের দেশের অনেক পরিবর্তন হয়েছে। আমাদের শিক্ষার পরিবর্তন হয়েছে, আমাদের শিল্প খাতে বিনিয়োগ হয়েছে, নতুন শিল্প গড়ে উঠেছে। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা অব্যাহতভাবে ইতিবাচক ছিল, এবং তার ফলেই আমরা এখন একটা উন্নয়নকামী দেশ দেখতে পাই, যার আকাঙ্ক্ষা আরও অনেক বেশি। আর ওই সময় যেটা ছিল, ইতিহাসের যে কোনো সময় একটা দেশের অবস্থা খারাপ থাকতে পারে, ভালো হতে পারে, এবং ইতিহাসে যত আপনি পেছনে যাবেন দেখবেন যে সকল দেশেরই অবস্থা একসময় খারাপ ছিল, কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন দেশ তারা উন্নত হয়েছে। আমরাও সেভাবে উন্নত হয়েছি আমাদের নেতৃত্বের গুণে, আমাদের জনগণের বিশ্বাস এবং জনগণের যে সাহস এবং পরিশ্রম তার গুণে, এবং আমাদের নীতি, সুষ্ঠু নীতির ফলে, অনুসরণের ফলে আমরা উন্নত হয়েছি। এবং এই নেতৃত্ব এবং নীতির যদি গুণ অব্যাহত থাকে তাহলে আমাদের উন্নয়ন আরও বেশি হবে, আরও গতি লাভ করবে। জি, আমরা স্যারের কাছে যেতে চাই। স্যার, বিশেষ করে মশিউর রহমান স্যার কিছুক্ষণ আগে বললেন যে বাংলাদেশের মানে সে সময়ে ওয়ার্ল্ড ব্যাংকের নিয়ে বা ওয়ার্ল্ড ব্যাংকের সদস্য পদ নিয়ে নানান ধরনের রাজনীতি হতে কিন্তু আমরা দেখেছি। অর্থাৎ পাকিস্তানে কতটা সাহায্য ব্যয় হয়েছে, কোন পাকিস্তানে কত, সেটি নিয়ে কিন্তু অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, এবং বাংলাদেশকে কিন্তু বড় একটি অংশ শোধও দিতে হয়েছে। আমরা যে জায়গাটিতে দাঁড়াতে চাই যে আসলে ঘুরে দাঁড়ানোর যে 48টি বছর, এবং মানুষ যদি প্রধান একটা বিষয় হয়ে থাকে যে এই মানুষেরা বিশ্বের অন্যান্য মানুষের চেয়ে অনেক বেশি কর্মঠ, বা অর্থনীতিবিদ অমর্ত্য সেন অত্যন্ত তার ভারত বঞ্চনা, উন্নয়ন বঞ্চনাতে বারবার লেখার চেষ্টা করেছেন, সব কিছু মিলে আপনি কিভাবে দেখেন? দেখুন, আমি এটাকে আপনার প্রশ্নটাকে দুটো ভাগে ভাগ করব। প্রথমে আমি একটু ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখব। আমাকে একসময় প্রশ্ন করেছিলেন এক ব্যক্তি যে মার্কিন যুক্তরাষ্ট্রের, যে বাংলাদেশ সম্পর্কে জানে না। তো আমি বললাম যে এটা ভারতের একটা প্রতিবেশী দেশ। তো একটু বুঝলো, তারপর আমি তাকে একটু বুঝিয়ে দেওয়ার জন্যই বললাম যে আমরাই একমাত্র দেশ যারা ভারতেরও অঙ্গ হতে পারতাম কিন্তু আমরা চাইনি। আমরাই একমাত্র দেশ পাকিস্তানের অঙ্গ হতে পারতাম কিন্তু আমরা সেটা চাইনি। কাজে আমাদের একটা জিনিস অস্বীকার করার কোনো উপায় নেই যে বাঙালি আত্মমর্যাদাশীল জাতি। তারা কিন্তু তাদের আত্মমর্যাদা বা নিজেদের যে স্পৃহা সেটাকে কিন্তু তারা সম্মান করে এবং সেটা নিয়ে আন্দোলন করে, এবং সেটার জন্যই আজকে বাঙালি এখানে এসেছে। এটা একটা দিক। 2 নম্বর যেটা আমি বলবো, যে 71 সালের বা 72 সালের কথা যদি আমরা মনে করি,
আমাদের দেশটা কিন্তু তখন খুবই যুদ্ধবিধ্বস্ত একটা দেশ ছিল। আমাদের রাস্তাঘাট কিন্তু সবই প্রায় ধ্বংসের পর্যায়ে নিয়ে যাওয়া হয়ে গিয়েছিল যুদ্ধের কারণে এবং অন্যান্য কারণে। এবং এটাও সত্যি কথা যে আন্তর্জাতিক সম্প্রদায় আমরা সমালোচনা করতে পারি, কিন্তু বিশ্বব্যাংকে ঢোকার জন্য প্রথমের যে অর্থটা দেওয়া হয়েছিল সেটা কিন্তু ক্যানেডিয়ান অর্থে আমাদের হয়ে এই টাকাটা দেওয়া হয়েছিল। সেইটুকু দেওয়ার মতো সামর্থ্য আমাদের ছিল না কারণ আমাদের কোনো বৈদেশিক রিজার্ভ ছিল না, আমাদের কোনো উৎপাদন সক্ষমতা ছিল না যেটা দিয়ে আমরা রপ্তানি করে আদার দেন কিছু পাট বা ওই ধরনের জিনিস ছাড়া রপ্তানি করতে পারতাম আমরা তখনকার সময়ে। কাজে আন্তর্জাতিক সম্প্রদায় তখন আমার তখনও মনে আছে যে ব্যাপকভাবে ইউএন রিলিফ কাজ চলতো এবং বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রিলিফ পৌঁছে দেওয়া হয়েছিল। কাজে আমি কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায়ের যে অবদান বাংলাদেশের ওই যুদ্ধবিধ্বস্ত অবস্থা থেকে যে উন্নয়ন নিয়ে আসা সেটাকে কিন্তু অস্বীকার করাটা আমার কাছে মনে হয় যে উচিত হবে না। আমি আজকে এখানে আছি, আমরা এখানে আছি আমাদের বদৌলতেই, সেটা ঠিক। কিন্তু যখন আমাদের অবস্থা খারাপ ছিল তখন কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের প্রতিবেশী ভারতও করেছে এবং অন্যান্য অনেক দেশ আমাদের জন্য এগিয়ে এসে আমাদের চিটাগং বন্দর খুলে দিয়েছে রাশিয়ান জাহাজ এসে, সেগুলোকে তো আমরা স্বীকার করবো, এখনও স্বীকার করি কৃতজ্ঞতার সাথেই। কাজেই অন্যরা আমাদের জন্য যথেষ্ট করেছে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমি অবশ্যই স্বীকার করব যে একটা অবজ্ঞা বা অবহেলার এক ধরনের স্টেটমেন্ট ছিল, যে কিসিঞ্জারের ক্ষেত্রেও আমরা জানি, এবং অনেক অবজেক্টিভ অ্যানালাইসিসেও হয়তো বলা হতো, এক ধরনের পেসিমিজম চলে আসতো যে এই জাতি কি এতগুলো মানুষ এত ছোট একটা ভূখণ্ডের মধ্যে তারা কি বের হয়ে আসতে পারবে কিনা। আজকে আমরা দেখিয়েছি যে হ্যাঁ, আমরা বের হয়ে আসতে পেরেছি এবং আগামীতে আরও দূরে যেতে পারবো। কিন্তু তখন কিন্তু এই প্রশ্নটা ছিল, এবং তখনকার যে আমরা মনে আছে আমরা যখন ইউনিভার্সিটিতে যেটা পড়তাম যে মালথুসিয়ান থিওরি, এবং এই থিওরির যদি অ্যাপ্লিকেশন হয় সেই ক্ষুদ্র ভূখণ্ডে চালের যে শর্টেজ হবে এবং সেখান থেকে যে দুর্ভিক্ষ হবে সেটা তো মানে হতে পারতো এবং হয়েছেও, এবং না যে হয় নাই। কাজেই এই যে বাস্তবতা, সেই বাস্তবতার প্রেক্ষাপটে বাঙালি যে ঘুরে দাঁড়িয়েছে, আপনার যে স্লোগানটা, সেটা কিন্তু সত্যিই একটা ঘুরে দাঁড়ানোর চিত্র, এবং ঘুরে দাঁড়ানোর একটা আমি বলবো যে দৃঢ় প্রতিজ্ঞার সাথে আমরা সামনে এগিয়ে গিয়েছি, এবং সেটা কিন্তু বিশ্ববাসীকে এখন অবশ্যই স্বীকার করছে। আরেকটা জিনিস আমি একটু বলবো যে যখন এই ঋণের বোঝা নিয়ে বিশ্বব্যাংকের সাথে আমাদের একটা টানাপোড়ান চলছিল, আলটিমেটলি কিন্তু এটা রেজলিউশন হয় বাংলাদেশের পক্ষে যে আমরা সেইটুকুই নেব যেটুকু শুধু বাংলাদেশের বিনিয়োগের জন্য খরচ করা হয়েছে, তার বাইরের কোনো অংশ আমরা নেব না। এবং আমাদের আমরা আসলে রাজনীতির কথা মানে যদি একটু ধরি, সেই সময় বাংলাদেশকে কি কম মূল্য দিতে হয়েছে? যে আমরা দেখি যে আমাদের এই সে সময় বাংলাদেশের প্রথম অর্থনীতিবিদ, তাকে অর্থমন্ত্রী, তাকে পদত্যাগ করতে হয়েছে, এটিও একটি অন্যতম কারণ। অর্থাৎ যে থিওরির কথাটি আপনি বলছেন যে বাংলাদেশ ঋণের অর্থ ফেরত দিবে, অবশ্যই ফেরত দিবে, কিন্তু আগে দেখতে হবে সেই ঋণের কত শতাংশ এই বাংলাদেশে খরচ করা হয়েছে। তো সেটি দিতে বাংলাদেশের আপত্তি থাকার কথা নয়, এবং পরবর্তীতে নানা চাপে আমরা দেখেছি যে তাজউদ্দিন আহমেদকে পদত্যাগ করতে হয়েছে, সেটিও কিন্তু ঐতিহাসিক একটি বিষয়। এটি একটি দিক। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তাহলে যারা বাংলাদেশকে এরকম ভয়, নানা ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলো আন্তর্জাতিক অঙ্গনে, সেই বাংলাদেশ এই 48 বছরে কতটা ঘুরে দাঁড়ালো, সেই হিসেব কি অবস্থা? না, আজকে অবশ্যই বাংলাদেশ বলতে পারে যে আমরা বহুলাংশে আমাদের নিজের পায়ে দাঁড়িয়ে আছি। 80 সালের শুরুর দিকেও সর্বোচ্চ পর্যায়ে যখন আমাদের ফরেন এইডটা ছিল, এটা আমাদের জাতীয় আয়ের প্রায় 13 থেকে 14% ফরেন এইড ছিল। এখন এটা কত, 1.5% মতো। কাজে একটা যেটা 13-14%, অর্থাৎ আমাদের বাজেটের পুরোটাই কিন্তু প্রায় বাইরে থেকে আসতো তখন। এমনই একটা পর্যায়ে ছিল আমাদের বাজেটের সাইজও ছিল। আমার সহকর্মী গোলাম কাদির রবু, ওর একটি প্রতিবেদন আছে, আমরা একটু প্রতিবেদনটা দেখে নিতে চাই, এবং তারপর আমাদের যারা আছেন তাদের আলোচনা করতে হয়তো একটু সুবিধা হবে। ৭১-এর মুক্তিযুদ্ধ, 23 বছরের পাকিস্তানি শোষণ আর বৈষম্য থেকে মুক্তি পায় বাংলাদেশ। কিন্তু তখনও পাকিস্তান বিশ্বাস করতে পারেনি বাংলাদেশ টিকে থাকবে। এমনকি তারা এও বলেছিল বাংলাদেশ আবার এসে মিলবে পাকিস্তানের সাথে। বরং ঘটেছে উল্টোটা। ৪৬ বছরে পাকিস্তান যখন নানা সমস্যায় বিপর্যস্ত, ভাবমূর্তি সংকটে, তখন বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়ে। এশিয়ান টাইগার স্বীকৃতি মিলেছে, উন্নয়নের রোল মডেল আর
মধ্যম আয়ের দেশ হবার। মানব উন্নয়ন সূচক, মাথাপিছু আয়, প্রবৃদ্ধি, ব্র্যান্ডিং নানা সূচকে এখন বাংলাদেশ পাকিস্তানের উপরে। আমরা অনেক পিছন থেকে অনেক দ্রুত গতিতে এগুচ্ছি। এটা মাথাপিছু আয়ের প্রবৃদ্ধির দিক থেকেই হোক বা আর্থসামাজিক স্বাস্থ্য শিক্ষা খাতের সূচকগুলোর দিকেই হোক। পাকিস্তান কিন্তু অনেক দিন ধরে যেমন মানব সম্পদ উন্নয়নে প্রায় একই জায়গায় পড়ে আছে তাদের যে অবস্থান। বিশ্বজুড়ে উন্নয়ন সহযোগী হিসেবে কাজ করা বিশ্বব্যাংকও তুলনা করেছিলেন দুদেশের মধ্যে। সেখানেও উঠে আসে বাংলাদেশের এগিয়ে থাকার তথ্য উপাত্ত। একটা তো হলো আমাদের কিছু প্রাতিষ্ঠানিক ইনোভেশন, উদ্ভাবন, যেগুলো একেবারে বাংলাদেশের আভ্যন্তরীণ ভিত্তিতেই হয়েছে। এটা কারো থেকে কোনো ধ্যান ধারণা অনুকরণ করে না, বরং আমাদের এখান থেকেই নতুন নতুন ধারণার সৃষ্টি করে এবং সেইটা কার্যকর করা কিভাবে করা যায় সেটা দেখিয়ে আমরা এই অর্জনগুলি করতে সম্ভব। বাংলাদেশের এই বিস্ময়কর উত্থান মানছেন খোদ পাকিস্তানও। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মুখেও বাংলাদেশের প্রশংসা। आज वही ईस्ट पाकिस्तान हर चीज में आगे निकल चुका है बांग्लादेश, इसलिए कि वहां फिर भी बनिस्बत दूर की सोच हुई। বিশেষজ্ঞরা বলছেন কেবল পাকিস্তান নয়, সারা বিশ্বই অবাক তাকিয়ে দেখছে বাংলাদেশের উত্থান, শক্তি, সামর্থ্য আর সক্ষমতা। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। আমরা প্রতিবেদনটি দেখলাম এবং দর্শক আপনাদেরকেও জানিয়ে রাখতে চাই যে ইমরান খান কিন্তু আজকে খুবই ইন্টারেস্টিং একটি কথা বলেছেন। অর্থাৎ বিভিন্ন সামাজিক সূচক তো বটেই, বরঞ্চ জঙ্গিবাদ দমনে বাংলাদেশের অতি সম্প্রতি যে সাফল্য, সেটি পাকিস্তানের অনেক কিছু শেখার আছে। আমরা সেগুলি নিয়ে কথা বলবো ছোট্ট একটি বিরতির পর। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবার আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর 48 বছর আমাদের আজকের শিরোনাম। আমরা বিরতির আগে যে জায়গাটিতে ছিলাম এবং গোলাম কাদের রবু আমার সহকর্মী, তার একটি প্রতিবেদন দেখছিলাম এবং সেখানে বাংলাদেশ নিয়ে নানান ধরনের তুলনামূলক চিত্র ছিল এবং শেষে ইমরান খান অতি সম্প্রতি যে মন্তব্য করেছেন এবং আজকে যে মন্তব্য করেছেন, আমরা সেগুলি নিয়ে কথা বলবো। তার আগে অনিরুদ্ধ রায়, আপনার কাছে একটু যেতে চাই, সেটি হচ্ছে যে এই বিষয়গুলো কিন্তু সবসময় আমরা দেখি যে 25শে মার্চ এবং 26শে মার্চ এবং 16ই ডিসেম্বর এলে পাকিস্তানেও যেমন ব্যাপক ভিত্তিক আলোচনা শুনি, আবার আমাদের এখানেও নানাভাবে এই আলোচনা, তুলনা এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও শুনি। আমার কাছে মনে হয় যে এই আলোচনার বা এই তুলনার আদৌ কি কোনো দরকার আছে বা একেবারে অপ্রাসঙ্গিক মনে হয় কিনা? এটা খুবই একটা প্রাসঙ্গিক ব্যাপার। আপনি যদি দেখেন যে 1947-এ ইস্ট পাকিস্তানে তখন টেক্সটাইল মিল ছিল 11টা আর ওয়েস্ট পাকিস্তানে ছিল 9টা। আমরা যখন লিবারেশন ওয়ার যখন স্টার্ট হলো 71-এ, তখন স্ট্যাটিস্টিক হচ্ছে যে পাকিস্তানে তখন দেখা গেল যে টেক্সটাইল মিল হচ্ছে 150টা আর বাংলাদেশে হচ্ছে টেক্সটাইল মিল হচ্ছে 26টা, মানে জাস্ট ইস্ট পাকিস্তান পার্টে। তো আজকে কি দেখা যাচ্ছে, আজকে শুধু এই টেক্সটাইল সেক্টর থেকে, গার্মেন্টস সেক্টর থেকে আমরা এক্সপোর্ট করতেছি $36 বিলিয়ন, আর পাকিস্তান সব কিছু মিলে তাদের এক্সপোর্ট হচ্ছে $24 বিলিয়ন, আর তাদের ইম্পোর্ট তো মনে করেন প্রায় নিয়ারলি $60 বিলিয়ন। তো এই যে তাদের যে ডিপ্রাইভ করার যে একটা মানসিকতা এবং তারা যেভাবে আমাদেরকে ডিপ্রাইভ করেছে এবং এক্সপ্লয়েট করেছে, আজকে প্রধানমন্ত্রীর ভাষণ থেকে আমরা উনি খুব স্পষ্টভাবে বলেছে যে পাকিস্তানের শোষণ তখন দেখা যাবে যে আমাদের ইস্ট পাকিস্তানের যে ইন্ডাস্ট্রি যেগুলি ছিল, তার ইঞ্জিনিয়ার, টেকনিশিয়ান সব কিছু মনে হয় যে পাকিস্তান নির্ভর, যে এখান থেকে যদি চলে যায় তাহলে যেন এই ইন্ডাস্ট্রিগুলি বন্ধ হয়ে যায়। এইরকম একটা প্ল্যান করে আমাদের এই ইকোনমি, আমাদের প্রোডাকশন এখানে, কিন্তু ডিপেন্ডেন্সিটা ছিল পাকিস্তানে। মানে অবস্থা এরকম যে আমাদের দেশের অর্থনীতিটা মনে হয় একটা রিমোট কন্ট্রোলভাবে তারা করার জন্য প্ল্যান করলো। তারপরে দেশ স্বাধীন হলো, দেশ স্বাধীন করার পরে তাদের ক্যাম্পেইন, এই বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশ পাকিস্তানের যুদ্ধ, কিসের মুক্তিযুদ্ধ,
তারপরে ক্যাম্পেইন শুরু করলো। বঙ্গবন্ধুর মতো এত বিশাল আন্তর্জাতিক এত বড় একটা জাতীয়তাবাদী নেতা, তার যে ইনিশিয়েটিভ, সে যখন ইন্দিরা গান্ধীর সাথে যখন কথা বলল, তখন বলল যে মানে যখন তার মতোই সে বলেছে যে আমাদের এখান থেকে কখন ইন্ডিয়ান সোলজার উইথড্র শুরু হবে, তখন ইন্দিরা গান্ধী ওরকম স্মার্টলি জবাব দিল যে দ্যাট উইল বি ইয়োর বার্থডে সেলিব্রেশন। এবং এই মার্চেই 17ই মার্চে মানে বঙ্গবন্ধুর যে জন্মদিনের কেন্দ্র করেই কিন্তু আমাদের দেশ থেকে পাকিস্তান আর্মি চলে যায়। তারপরে দেখেন যে আমাদের 70 সালে আপনারা জানেন যে ভোলা যে একটা প্রলয়ঙ্করী একটা ঘূর্ণিঝড় হলো, সেই ঘূর্ণিঝড়ের যে ছোবল দেশ স্বাধীন হলো, আমাদের ব্রিজ, কালভার্ট, এডুকেশনাল ইনস্টিটিউশন সব ধ্বংস হয়ে গেল। সেই ধ্বংসের মধ্যে দাঁড়িয়ে এবং তারপরে যে আপনি দেখেন আমাদের পোর্টের অবস্থা, ওরা যাওয়ার সময় যেগুলি ধ্বংস করা দরকার সেগুলি ধ্বংস করার পরেও এমন একটা অবস্থা তৈরি করে গেল যাতে আমাদের পোর্টটাকে অ্যাক্টিভ আমরা করতে না পারি, পোর্টের মধ্যে মাইন পুঁতে রেখে গেল। তখন সেই সময় আপনি জানেন যে সে সময় একটা আন্তর্জাতিক দরপত্র হয়, সেই দরপত্রের মধ্যে দাম উঠেছিল $1 বিলিয়ন। যখন বঙ্গবন্ধুর কাছে বলল যে এটার তো নেদারল্যান্ডের একটা কোম্পানি, তারা তো $1 বিলিয়ন, আমার $1 মিলিয়ন দেওয়ার ক্যাপাসিটি নাই, আর তোরা বলো যে $1 বিলিয়ন। তখন সে সোভিয়েত ইউনিয়নের সাথে নিগোশিয়েট করে এটা সম্পূর্ণ বিনা খরচে, তখন সেই সময় রাশিয়া তখন সে বলে দিয়েছে। যার জন্য আপনারা দেখেন যে বঙ্গবন্ধু যখনই কথা বলতো তখনই বলতো কিন্তু যে আমেরিকার জনগণকে আমি ধন্যবাদ দেই, বাট আমেরিকান সরকারকে আমি ধন্যবাদ দিতে পারি না। আমি সোভিয়েত ইউনিয়নের কাছে ঋণী যে তারা ভেটো দিছে, তারা ভেটো না দিলে আমাদের এই মুক্তিযুদ্ধকে গৃহযুদ্ধে পরিণত করত। আর তারপরে যে বঙ্গবন্ধুর যে স্পিরিট, এই জাতিকে কেউ দাবায় রাখতে পারবে না। আপনার যে আজকের যে ক্যাপশন, এই ক্যাপশনের সাথে সবচেয়ে সঙ্গতিপূর্ণ হচ্ছে বঙ্গবন্ধুর সেই ভাষণের স্পিরিটটা, বাঙালিদের আমাদেরকেও দাবায় রাখতে পারবে না। যার জন্য আজকে দেখেন আমরা আন্তর্জাতিক অঙ্গনে আমরা যে যেখানে আছি, আজকে এক্সপোর্ট সেক্টরে আমরা কিন্তু খুব দ্রুত গতিতে আমরা এগোচ্ছি। যখন মানে আমরা আজকে এবং সরকারও আমাদেরকে যেভাবে মানে আমাদেরকে কোঅপারেশন করছে, আমরা মনে করি যে আপনি যে বললেন যে এশিয়ান টাইগার, ডেফিনেটলি আমরা এশিয়ান টাইগার হতে যাচ্ছি। বিকজ আমাদের যারা এন্টারপ্রেনর তাদের কিন্তু সেই ইনোভেটিভ আইডিয়াসগুলি আছে। আমাদের গভর্নমেন্ট খুব কোঅপারেটিভ। আপনি দেখেন যে এই সরকার যখন প্রথম টার্মে 2008-এ আমাদের এক্সপোর্ট ছিল 14 বিলিয়ন, সেটা এখন এসে হচ্ছে 41 বিলিয়ন, একদম টোটাল অপোজিট। তাহলে কত পার্সেন্ট গ্রোথ আমাদের হয়েছে? তো সুতরাং তারপরেও তো আমরা নানাভাবে অনেক বিষয়ের মধ্যে দেখি ভুল তথ্য উপস্থাপনের, সেটিও যেমন একটি বিষয়। বশির রহমান স্যারের কাছে একদম ছোট করে, স্যার আমরা দেখলাম যে বিষয়টি থাকলো যে ঠিক বিজয়ের আগে আগে বা পাকিস্তানিদের পরাজয়ের আগে আগে আমরা দেখলাম আমাদের বুদ্ধিজীবীদের নৃশংসভাবে হত্যা করতে, অর্থাৎ মেধায় মননে এই জাতি যেন কখনো বড় হতে না পারে। কিংবা বাণিজ্যিক দিক থেকে চিটাগং পোর্টকে অকার্যকর করার জন্য মাইন পেতে রাখা গেল, অর্থাৎ দুর্ভিক্ষে নানাভাবে এই দেশের মানুষ মরে যাক, যেন বিদেশি জাহাজ এসে খাদ্য বা অন্যান্য ভাবে আমদানি রপ্তানি আমরা যেন করতে না পারি। আর অন্যদিকে আন্তর্জাতিক অঙ্গনে অপপ্রচার তো ছিলই, সেটি নিয়ে আমরা প্রায়শই কথা বলি। সব কিছু মিলে বাংলাদেশের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ তো ছিলই, এবং সেই চ্যালেঞ্জ অতিক্রম করে আজকের বাংলাদেশকে কিভাবে দেখেন স্যার? বাংলাদেশ বা তখনকার ইস্ট পাকিস্তান পাকিস্তানের একটা অংশ ছিল। যখন একটা দেশের অন্তর্কলহ এই জাতীয় পরিণতির দিকে অগ্রসর হয় এবং দেশ ভাগ হয়ে যায়, যে দেশ থেকে ভাগ হয়ে যায় তাদের একটা আত্মগ্লানি থাকে। তাদের নিজেদের দেশকেও এই আত্মগ্লানি মুছবার চেষ্টা করতে হয়, আন্তর্জাতিক অঙ্গনেও তারা চেষ্টা করে এই আত্মগ্লানিকে ঢেকে রাখার জন্য। আমার যেটা মনে হয় সে হলো যে পাকিস্তানের যে আত্মগ্লানি, এটাকে ঢাকবার জন্য এবং তারা যে হেরে গেছে আমাদের কাছে সেইটাকে লুকাবার জন্য বা সেইটা যে তার ভিতরে যে লজ্জা আছে সেই লজ্জাকে নিবারণ করার জন্য তারা একটা অপপ্রচার চালায়, এবং সে অপপ্রচারের ভিতরে সত্য তেমন কিছু ছিল না। অন্যরা যখন সেইটাকে খণ্ডন করার চেষ্টা করে, এটা অনেকটা ছায়ার সাথে লড়াই। আপনি যদি সত্যটা দেখেন, আপনি যদি প্রকৃত তথ্য যদি দেখেন, যেটা আহসান মনসুর কিছু আগে উল্লেখ করলো, আমাদেরও বিভিন্ন সময় কথায় আসে যে আমাদের যে এই প্রাদেশিক অটোনমির যে চাহিদা, আমাদের স্বাধীনতার যে আন্দোলন, সে আন্দোলনের পেছনে একটা দৃঢ় বিশ্বাস ছিল। সে বিশ্বাস না থাকলে এই মুক্তিযুদ্ধ
আমরা করতে পারতাম না, আমরা সফল হতাম না। এবং সেই 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 অন্তর্নিহিত সাহসই আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়েছে। আমার মনে হয় আমাদের সবসময় বলা উচিত যে যে আমাদের যে প্রকৃত শক্তি ছিল, সে শক্তি আমাদের সাফল্য অর্জনে সাহায্য করেছে এবং সে শক্তির উপর দাঁড়িয়েই আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। আর যারা হেরে গেছে তারা বিভিন্নভাবে তাদের আত্মগ্লানি ঢাকবার চেষ্টা করে। দারুণ। স্যার, আপনি যে কথাটি বললেন যে অন্তর্নিহিত সাহস, এবং যেটি বারবার আমরা বঙ্গবন্ধুর ভাষণের মধ্য দিয়ে পাই, অনিরুদ্ধ রায়ও তার ইঙ্গিত করছিলেন, এবং অন্যদিকে অমর্ত্য সেন বারবার তার লেখায় বলেন যে বাঙালিদের ভেতরে একটি অন্তর্নিহিত শক্তি সাহস রয়েছে, যেই শক্তি সাহসের বলে বাঙালি এগিয়ে যাচ্ছে। আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ছোট্ট একটি বিরতির পর। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগতম। বাংলাদেশের ঘুরে দাঁড়ানোর 48 বছর। আমরা আমাদের সঙ্গে ডাক্তার শহীদুল্লাহ শিকদার আছেন। আমরা যেতে চাই স্যার, একটা তথ্য দিয়ে যদি আপনার কাছ থেকে জানতে চাই যে 1972 সালে বাংলাদেশের গড় আয়ু ছিল 47 বছর, আর পাকিস্তানের 53, ভারতের 48, এবং আমাদের স্বাধীনতা বা বিজয়ের 48 বছর পরে সেটি এখন আমরা আছি 72 বছরে, এবং ভারত এবং পাকিস্তানকে অনেক পেছনে ফেলে। কি বলবেন? অবশ্যই আমাদের শুধু গড়ায়ুর বিষয় নয়, স্বাস্থ্য খাতে যত সূচক, এটি কিন্তু বাংলাদেশের অনেক বেশি ভালো পাকিস্তান এবং ভারতের চাইতে। আপনি দেখুন, এটি অমর্ত্য সেন স্বীকার করেছেন যে মানব উন্নয়নের অনেক সূচকে সেটি তো গড়ায়ু একটা আছেই। আপনি নিজেই বলেছেন যেটি এখন 72.8 বাংলাদেশের গড়ায়ু, যেটি ভারতের 68 এবং পাকিস্তানের 67। সুতরাং এটি তো খুব দৃশ্যমান। তার বাইরে যদি বলেন শিশু মৃত্যুর হার, পাকিস্তানে 2.4, 148, আর বাংলাদেশে সেটি হলো 121। শিশু মৃত্যুর হার মানে প্রতি হাজারে হয় লিভ বার্থে। এবং বাংলাদেশের যে বার্থ কন্ট্রোল, সেটির সাকসেস কিন্তু ওরকমই, এটি 1-এর কাছাকাছি, যেটা পাকিস্তানের 2-এর উপরে। এরকম অনেক বিষয় আমরা দেখাতে পারি যেগুলোতে যে শিক্ষার যে হার, বাংলাদেশে বর্তমানে শিক্ষার হার আপনি জানেন যে ঈর্ষণীয়ভাবে বেড়েছে। আমাদের নিরক্ষর মানুষের সংখ্যাও কিন্তু খুব কমে গিয়েছে, সেটিও একইভাবে বলা যায়। যেটি মানে অপুষ্টির শিকার যেটি সাধারণ মানুষ ছিল, সেটির পুষ্টির মানও অনেক বেশি বেড়েছেন আমাদের দেশে। আপনি আসুন, সাধারণভাবে গ্রাম অঞ্চলে যে প্রাথমিক চিকিৎসার যে ব্যবস্থাটি, এটি বাংলাদেশের প্রাথমিক চিকিৎসার বিষয়টি অমর্ত্য সেন বলেছেন যেটি শুধু ভারত, পাকিস্তান বা বাংলাদেশের উপমহাদেশে নয়, বিশ্বের অনেক দেশের চাইতে বাংলাদেশের সেট আপ যেটি, এটি শুধু কমিউনিটি ক্লিনিক যেটি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা করেছেন সেটিই নয়, তার বাইরে আপনার যেটি উপজেলা হেলথ কমপ্লেক্স, যেখানে অনেক অপারেশন হয়, অবস্টেটিক্যাল ডেলিভারি হয়, যেটি আফ্রিকা এবং এশিয়ার অনেক অঞ্চলে, এমনকি আমেরিকারও কিছু কিছু অঞ্চলে যেখানে অবস্টেটিক্যাল ডেলিভারির কারণে মায়ের এবং শিশুর মৃত্যু হয়, সেটি বাংলাদেশের সেই ইনসিডেন্স রেট অনেক কমে গিয়েছে। তার কারণটা হলো যে বাংলাদেশে যে উপজেলা লেভেলে যে সেট আপটা আছে, এই সেট আপটা কিন্তু অনেক দেশেই নেই, এটি বাংলাদেশে দৃশ্যমান। এরপরে আসেন তেমনি যেটি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথায় আসেন, একই বিষয়। আমি আরেকটি কথা, আপনি প্রথম বললেন যে 72-এ যেটি বলা হচ্ছিল যে বাংলাদেশ তলাবিহীন জুড়ি, বাংলাদেশ টিকবে কি টিকবে না, ওরা কি খেতে পারবে, ওরা কি পড়তে পারবে, বাংলাদেশ স্বাধীনতা। একটি কথা যে ওদের তো আলো কেনারই সামর্থ্য নেই, কিন্তু আজকে বাংলাদেশে আপনি জানেন প্রায় 70% মানুষ বিদ্যুতের সুযোগ সুবিধা পাচ্ছে, 70-এর বেশি। হ্যাঁ, আমরা অনেক বেশি, এবং 90-এর কাছাকাছি। কিন্তু সেটি বঙ্গবন্ধু কন্যা বলছেন যে খুব আগামী 1 ডিকেটে বাংলাদেশের সব মানুষ কিন্তু বিদ্যুতের সেবা পাবেন, সেটি বলছেন যে 100% লোক পাবেন। যেটি পাকিস্তানে তো নয়, ভারতের অনেক জায়গাতেও সম্ভব নয়।
কাজেই এই বাংলাদেশের এই ধরনের উন্নয়ন বিষয়গুলো যেগুলোতে সন্দেহ প্রকাশ করা হচ্ছিল যে সদ্য স্বাধীন বাংলাদেশ টিকে থাকবে কিনা, আপনি সদ্য স্বাধীন বাংলাদেশ টিকে থাকবে কিনা এটা কারা বলতো সেটি আসলে দেখেন। যারা আমাদের যুদ্ধকে মানে মুক্তিযুদ্ধে গৃহযুদ্ধ বলেছিল, মুক্তিযুদ্ধকে যারা অঙ্কুরে বিনষ্ট করার জন্য সপ্তম নভোর পাঠিয়েছিল, যারা মুক্তিযুদ্ধের পরবর্তী অবস্থায় যুদ্ধবিধ্বস্ত পৃথিবীর সব দেশে কিন্তু খাদ্যের সংকট তৈরি হয়, এটি খুব মানে অ্যাবসলিউট ট্রুথ যে এটা শুধু বাংলাদেশের জন্য সত্য নয়, সারা পৃথিবীতেই মানে যুদ্ধের অব্যবহিত পরে কিন্তু আপনার কাছে আমি একটু আমাদের সঙ্গে সৌদুল আমিন স্যার আছেন, তার কাছে একটু যাব। স্যার, আপনি নিশ্চয়ই জানেন যে অতি সম্প্রতি ভারতের নির্বাচন হতে যাচ্ছে এবং নির্বাচনের প্রচার প্রচারণার কৌশলটি কি আমরা দেখি, এবং বিশেষ করে কংগ্রেসের একটি প্রচারণা সাম্প্রতিক সময়ে খুবই জনপ্রিয়তা লাভ করেছে, সেটি হচ্ছে বাংলাদেশের সঙ্গে তুলনা। সেটি হচ্ছে বলছে যে একই সময়ে বাংলাদেশেও 10 বছর একটি সরকার ছিল এবং ভারতেও একই পার্টি ক্ষমতায় ছিল, কিন্তু বাংলাদেশ যদি বিদ্যুৎ থেকে কৃষি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এই ধরনের সাফল্য বজায় রাখতে পারে, তাহলে ভারত কেন পারল না? ভারতের নীতিগত স্ট্র্যাটেজিতে কোথায় ভুল ছিল? এরকম বারবার একেবারে প্রশ্ন মানে জর্জরিত একটি বিষয় ছিল। কিভাবে আপনি দেখেন সৌদুল আমিন স্যার? আমি একটু কৃষি দিয়েই শুরু করতে চাই, যে কৃষির তুলনামূলক বিবেচনায় তার মূল আমরা যদি ধরি ওই 48 বছর আগে ঘুরে দাঁড়ানোর সুযোগে, তখন এই যে কৃষি কর্মকাণ্ডের মূল প্রেরণা এবং কর্মদর্শন যেটা ছিল, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটা বলেছিলেন তার এফএওতে সবাই ফুড সামিট, ওনার কনক্লুশন ছিল প্রডিউস অ্যান্ড দেন প্রকিউর, এবং সেই প্রেক্ষিতে উনি বলছিলেন দ্যাট কনক্লুশন ইজ রিজার্ভ ফর 2 জাজেস, আওয়ার চিলড্রেন, অ্যান্ড টু হোম উই শ্যাল আইদার বি এ পিলেজড আর্থ অর হ্যাভ সো অফেন সো শর্ট। আমি সংক্ষেপে বলতেছি, অর্থাৎ হ্যাবিটেবল ওয়ার্ল্ড করার জন্যে প্রথম দরকার আওয়ার চিলড্রেন অর্থাৎ তরুণ সমাজ, এবং আর সামনের মানুষগুলি ছিল আমাদের হাংরি মানুষ। এই যে দুইটা প্রেরণার থেকে যে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছিল, সেইটাই ছিল আসলে মূল প্রেরণা, যার জন্যে আমরা শুধু এইখানে না, ভারতের সাথে না, আমরা বলতে গেলে অন্যান্য যেমন এই সম্পদ সূচকে বাংলাদেশ ছিল মোটামুটি বলতে গেলে 100-র মতো, কিন্তু আমরা কৃষি উৎপাদনে আমরা এখন আছি বেশিরভাগ ক্ষেত্রে 10-এর কম, মানে 10ম পজিশনে আছি, কিন্তু সম্পদের পজিশনে ছিলাম 100। এই সমস্ত হিসাবে আমরা ইন্ডিভিজুয়াল দেশ হিসাবে ছাড়াও আমাদের কৃষির যে অগ্রগতি, এগুলি আসলে কাগজপত্র যা আছে এগুলি অবিশ্বাস্যভাবে আগাইছে। যেমন বাংলাদেশের বহুজাত কৃষি গবেষণার যে ফলাফল, কৃষি গবেষণার ফলাফলে একমাত্র এই সরকারের আমলেই গত 10 বছরে টোটাল যে জাত আছে তার 50%-এর মতো উদ্ভাবিত হয়েছে এই লাস্ট 10 ইয়ার্সে, এবং বর্তমানে যে ব্যবহৃত হচ্ছে যে জাতগুলি তার 80% হয়েছে মাত্র এই 1 দশকে। এর আগে আর আমার মোট 50 বছর চাকরি, তার মধ্যে 3 বছর চাকরি ছিল আগে আর 48 বছর পরে। এই 3 বছর আগে থেকে আমি চা গবেষণায় ছিলাম। চা টোটাল প্রোডাকশানটা হইতো, প্রধানমন্ত্রী যেরকম বললেন রপ্তানি হইতো, টোটাল মেকানিজমটা প্রোডাকশানটা ছিল ইস্ট পাকিস্তানে, কিন্তু একটা সিল মারা, একটু টেস্ট করা, এই সমস্ত কাজে সেটা পশ্চিম পাকিস্তানে নিয়ে টোটাল বিজনেসটা তারা কন্ট্রোল করতো। এই জিনিসগুলি যখন এই দেশের হাতে স্বাধীন দেশ হিসেবে চলে আসলো, তখন আসলে অন্য দেশ, যদিও মাঝখানে পলিটিক্যাল ডিস্টারবেন্স গেছে, অন্য দেশ আর বাংলাদেশের পাশেও আসতে পারিনি। বললাম যে এশিয়াতে
এশিয়াতে এই বাংলাদেশের পাশে উন্নয়ন অন্তত কৃষির দিক দিয়ে নাই। জি সদরুল আমিন, আমি আসবো আপনার কাছে, কারণ আমার কাছে মনে হয়েছে যে এই বিষয়গুলো আমরা বা বাংলাদেশের গণমাধ্যমের যে নেচারটি দেখি, আমরা গণমাধ্যমে নানা ধরনের অনুষ্ঠান খবর প্রচার করি, কিন্তু বাংলাদেশের অর্জনের ইতিবাচক দিকগুলো আমরা দেখি না। যখন গণমাধ্যমে বা বিশ্ব গণমাধ্যমে নানাভাবে সেগুলো আলোচিত হয়, আমরা হয়তো ছোটোখাটো একটা স্টোরি করার চেষ্টা করি, কিন্তু যে তথ্য উপাত্তগুলো আপনি দিলেন, যে বিশেষ করে গেল 10 বছরে বাংলাদেশে যে সমস্ত জাত আছে তার 50%-এরও বেশি আবিষ্কৃত হয়েছে, অর্থাৎ তাহলে আমাদের মেইন স্ট্রিমের গণমাধ্যম কি করছে, এগুলো কি সাধারণ মানুষের কাছে জানানোর দায়িত্বটি আসলে কার? আমরা শুনবো আমাদের পরবর্তী আয়োজন পলিটিক্স প্লাস, এবং সেই পলিটিক্স প্লাসে বাংলাদেশকে নিয়ে যে ধরনের নেতিবাচক রাজনীতি হয়, বলার জন্য বলা, বোঝার জন্য বোঝা এবং বিরোধিতার জন্য বিরোধিতা, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। আমাদের অতিথি যারা আছেন তারাই থাকছেন। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই, নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরবো পলিটিক্স প্লাসের আয়োজনে।